Assalamu alaikum everyone. Welcome to AHMAD'S PHOENIX SCHOOL. Today we are going to learn about verb. It is said that verb is the soul of English language. ইংরেজি ভাষার আত্মা বা প্রাণ বলা হয় ভার্বকে। অর্থাৎ আমরা যেমন আত্মা ছাড়া বাঁচতে পারি না, মৃত হয়ে যায়, জীবিত থাকি না, ঠিক ইংরেজি ভাষায় বা ইংরেজি বাক্যের মধ্যে যদি ভার্ব না থাকে তাহলে সেটা কখনো সেন্টেন্স বা বাক্য হতে পারে না। তাহলে মিনিংফুল সেন্টেন্স হতে গেলে অবশ্যই তাতে ভার্ব থাকতে হবে। সো বুঝতেই পারছেন ভার্বের গুরুত্ব কতটা অপরিসীম, এবং এই টপিকটা সবচেয়ে বেশি কনফিউজিং। বিশেষ করে যখন আমরা আইডেন্টিফিকেশন করতে যাব, যদি আমরা না জানি কোনটা ফাইনাইট ভার্ব কোনটা নন ফাইনাইট ভার্ব, যদি না জানি কখন অক্সিলারি ভার্ব হচ্ছে আবার কখন মূল ভার্ব হচ্ছে, এই বিষয়গুলো যদি না জানি তাহলে অবশ্যই সেটা কখনো সেন্টেন্স হবে না, ভালো সেন্টেন্স আমরা বানাতে পারবো না। সো ক্লাসটি অবশ্যই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তার আগে বলতে চাই, আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন, যাতে করে নিত্য নতুন ক্লাস আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। আর অলরেডি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো ক্লাসটি শুরু করছি। ভার্ব বা ক্রিয়া, বাংলা ব্যাকরণে এর নাম হলো ক্রিয়া আর ইংরেজিতে বলা হয় ভার্ব। তো অলরেডি আগেই বলেছি যে ভার্বকে বলা হয় ইংরেজি ভাষার সোল বা প্রাণ। তো ভার্ব কাকে বলে? ভার্ব হলো যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায়। এই ভার্ব প্রথমত দুই প্রকার আছে। আমরা এখানে জাস্ট সিম্পলি শর্টলি একটু আলোচনা করব, তারপরে এগুলো আমরা আবার ইলাবোরেটলি আলোচনা করব। তো ভার্ব প্রথমত দুই প্রকার, একটা হলো ফাইনাইট ভার্ব আর একটা হলো নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কি? যে ভার্ব বাক্যের মধ্যে মুখ্য ভূমিকা পালন করে, অর্থাৎ যে ভার্ব সাবজেক্ট এর নাম্বার, পার্সন এবং টেন্স পরিবর্তনের সাথে সাথে ভার্বের রূপের পরিবর্তন হয়, তাকে বলা হয় ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব কি? যে ভার্ব বাক্যের সাবজেক্ট এর নাম্বার, পার্সন এবং টেন্স পরিবর্তনের সাথে সাথে এর কোনো পরিবর্তন হবে না, যা ছিল তাই থাকবে, স্ট্যাটিক। ওকে, তাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। আবার এই ফাইনাইট ভার্ব আছে দুই প্রকার, একটা হলো প্রিন্সিপাল ভার্ব আর একটা হলো অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব কি? যে ভার্ব মূল ভার্ব হিসেবে কাজ করে তাকে বলা হয় প্রিন্সিপাল ভার্ব। আর যে ভার্ব প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে, সহযোগিতা করে অর্থ একটু সম্প্রসারণ করার জন্য, অর্থ পরিবর্তন করার জন্য, সেই ভার্বকে বলা হয় অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার, একটা হলো ট্রানজিটিভ ভার্ব আর একটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব হলো যে সমস্ত ভার্বের অবজেক্ট প্রয়োজন, অর্থাৎ যে ভার্ব অবজেক্ট ছাড়া পরিপূর্ণ হতে পারে না, তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। অ্যাজ ফর এক্সাম্পল, যদি বলি যে আই ইট, আমি খাই, প্রশ্ন থেকে যায় আমি কি খাই, তাহলে কি প্রশ্নের অ্যান্সার আসে নাই। সুতরাং কি প্রশ্নের অ্যান্সার যদি আনি তাহলে আমাদের অবশ্যই একটা অবজেক্ট আনতে হবে। তাহলে সেই অবজেক্টটা কি? আই ইট আ ব্যানানা, আমি একটা কলা খাই। আই ইট রাইস, আমি ভাত খাই। এইবার বাক্যটা ক্লিয়ার। তাহলে যেই ভার্ব এর অবজেক্ট অত্যাবশ্যক, যে ভার্ব তার অর্থ পরিপূর্ণ করতে অবজেক্টকে চায়, তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। আর এটার বিপরীত হলো ইনট্রানজিটিভ, অর্থাৎ যে ভার্বের কোনো অবজেক্টের প্রয়োজন হয় না তার অর্থকে প্রকাশ করতে। যেমন আমরা যদি বলি কামাল রানস, কামাল দৌড়ায়, অর্থ পরিপূর্ণ, কি দৌড়ায়, কাকে দৌড়ায়, এরকম কিছু বলা লাগছে না। ওকে, এরপরে এই ট্রানজিটিভ ভার্ব হলো মূলত চার প্রকার। একটা আছে ফ্যাক্টিটিভ ভার্ব, যে ভার্বের দুইটা অবজেক্ট প্রয়োজন হয়। কোয়াসি প্যাসিভ ভার্ব, যেটা দেখতে বা বাক্যের মধ্যে ব্যবহার হলে দেখতে মনে হয় অ্যাক্টিভ কিন্তু অর্থগত প্যাসিভ, যেমন রাইস সেলস চিপ, চাল কম দরে বিক্রি হচ্ছে। দেখুন, গঠনগত দিক থেকে রাইস সাবজেক্ট, সেলস ভার্ব থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে এস যোগ হয়েছে, চিপ একটা অ্যাডজেক্টিভ। তাহলে গঠনগত দিক থেকে মনে হচ্ছে এটা অ্যাক্টিভ, বাট অর্থগত দিক থেকে এটা প্যাসিভ। কীভাবে? চাল কম দামে বিক্রি হচ্ছে, কে বিক্রি করছে আমরা জানি না। তার মানে কি? যে বাক্যে সাবজেক্ট উল্লেখ থাকে না, সেই বাক্যকেই প্যাসিভ বলা হয়। তাহলে অর্থগত দিক থেকে কোয়াসি প্যাসিভ ভার্ব হলো প্যাসিভ, কিন্তু গঠনগত দিক থেকে কোয়াসি প্যাসিভ ভার্ব হলো অ্যাক্টিভ। এরপরে রিফ্লেক্সিভ ভার্ব, একটু পিছনে নিয়ে যেতে চাই আপনাদেরকে, সেটা হলো রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে আমরা যাব। মাই সেলফ, ইয়োর সেলফ, আওয়ার সেলফস,
yourselves, themselves, itself, এরকম যতগুলো ছিল ওগুলো ছিল রিফ্লেক্সিভ প্রোনাউন। এই রিফ্লেক্সিভ প্রোনাউন এবং সাবজেক্টের মধ্যে যে ভার্ব আসবে সেই ভার্বটাকে বলা হয় রিফ্লেক্সিভ ভার্ব। রেসিপ্রোকাল ভার্ব, এখন রেসিপ্রোকাল ভার্বকে বোঝার জন্য আমরা আরেকবার একটু পিছনে যাব, সেটা হলো রেসিপ্রোকাল প্রোনাউন ছিল দুইটা, ইচ আদার, ওয়ান অ্যানাদার। সাবজেক্ট এবং ইচ আদার বা ওয়ান অ্যানাদার এর মাঝখানে যে ভার্বটা বসবে সেটাকে বলা হয় রেসিপ্রোকাল ভার্ব। এরপরে আমরা দেখব ইনট্রানজিটিভ ভার্ব। অলরেডি আমরা সংজ্ঞা জেনে ফেলেছি যে ভার্বের কোনো অবজেক্টের প্রয়োজন হয় না তার অর্থকে পরিষ্কার করতে, অর্থকে প্রকাশ করতে, সেই ভার্বকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। এই ইনট্রানজিটিভ ভার্ব আছে তিন প্রকার। কি কি আছে? একটা হলো কপুলেটিভ ভার্ব, এর আরেকটা নাম আছে সেটা হলো লিঙ্কিং ভার্ব। এই লিঙ্কিং ভার্বকে বলা হয় ম্যাচমেকার। ম্যাচমেকার কি? ঘটক। ঘটক চিনেন তো আপনারা অবশ্যই। ঘটকের কাজ কি? একটা ছেলে একটা মেয়ে অথবা একটা ছেলের ফ্যামিলি অথবা একটা মেয়ের ফ্যামিলির মধ্যে সম্পর্ক স্থাপন করে দেয়াই কাজ হলো ঘটকের। তাহলে লিঙ্কিং ভার্ব হলো সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝে একটা সম্পর্ক স্থাপন করে দেয়। তাহলে যে ভার্ব সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট এর মাঝখানে সম্পর্ক স্থাপন করে দেয় সেটাই হলো লিঙ্কিং ভার্ব বা কপুলেটিভ ভার্ব। এরপর আছে কজিটিভ ভার্ব। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, আমি নাপিতকে দিয়ে চুল কাটাই। এই যে বাক্যগুলো যেগুলো আমরা নিজে করতে পারি না, আমরা অন্যকে দিয়ে করাই, সেই ভার্বগুলোকে বলা হয় কজিটিভ ভার্ব। এটার বিস্তারিত আলোচনা আমরা পরবর্তী লেসনগুলোতে করব। খুবই গুরুত্বপূর্ণ এই ভার্বটা। এরপর আছে কগনেট ভার্ব। যে ভার্ব এবং নাউন একই শব্দ থেকে গঠিত হয় বা উৎপত্তি হয় সেই ভার্বকে বলা হয় কগনেট ভার্ব। এই ছিল মোটামুটি প্রিন্সিপাল ভার্বের দুইটা প্রকার এবং তাদের যে সাব ক্যাটাগরিগুলো আছে সেগুলো। এখন আমরা এই যে প্রিন্সিপাল ভার্বের আরেকটা শাখা রেখে আসছিলাম সেটা হলো অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্ব নিয়ে আলোচনা করব। এই অক্সিলারি ভার্বের আরেকটা নাম আছে, সেটা কি? সেটা হলো হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব, ওকে, ভি দ্বারা বুঝাইলাম। হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্বের কাজ কি? সাহায্য করা। অক্সিলারি মানেও সাহায্যকারী। তাহলে যে সকল ভার্ব প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে সেই সকল ভার্বকে বলা হয় হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। এই হেল্পিং ভার্ব হলো দুই প্রকার। প্রথমত একটা হলো প্রাইমারি অক্সিলারি আর একটা হলো মডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি কোনগুলো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডিড, ডাজ। এই যে সকল ভার্ব, এই সকল ভার্বকে বলা হয় প্রাইমারি অক্সিলারি। অর্থাৎ এই ভার্বগুলো কখনো বাক্যের মধ্যে মূল ভার্ব আবার কখনো সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এরপর আমরা যাব মডালস। কিছু মডালস আছে যেগুলো অক্সিলারি ভার্ব কিন্তু এরা কখনো প্রিন্সিপাল ভার্ব হতে পারে না, অর্থাৎ এরা সারা জীবন হেল্পিং করে যায়, কখনো এরা মূল ভার্ব হতে পারে না। কোনগুলো সেগুলো? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, অট টু, গেট ইউজ টু, বি ইউজ টু, নিড, ডেয়ার, যতগুলো বললাম এগুলো সবগুলোই মডালস বা মডাল অক্সিলারি। এবার আমরা যাব নন ফাইনাইট ভার্ব। অলরেডি আমরা সংজ্ঞায় বলেছি যে ভার্ব বাক্যের সাবজেক্ট এর নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী পরিবর্তন হয় না এবং যে ভার্বের মাধ্যমে বাক্যের অর্থ পরিপূর্ণ হয় না সেই ভার্বকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। এই নন ফাইনাইট ভার্ব আছে তিন প্রকার। একটা আছে জিরান্ড, ইনফিনিটিভ এবং পার্টিসিপল। জিরান্ড কি? ভার্ব প্লাস আইএনজি, ভার্ব ওয়ান প্লাস আইএনজি যখন নাউনের কাজ করে তখন তাকে বলা হয় জিরান্ড। ইনফিনিটিভ হলো টু প্লাস ভার্ব ওয়ান, টু প্লাস ভার্ব ওয়ান, টু রিড, টু ডু, টু ইট, টু রাইট, টু রিড, যত ভার্ব আছে টু যুক্ত সেগুলোকে বলা হয় ইনফিনিটিভ। এরপর আছে পার্টিসিপল, খুবই গুরুত্বপূর্ণ এটা। পার্টিসিপল এটা কি? পার্টিসিপল হলো তিন প্রকার। একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, আর একটা পাস্ট পার্টিসিপল, আর একটা হলো পারফেক্ট পার্টিসিপল। পার্টিসিপল সবসময় কাজ করবে অ্যাজেক্টিভের এবং ভার্বের। জিরান্ড কাজ করে নাউন এবং ভার্বের, কিন্তু পার্টিসিপল কাজ করবে কার? অ্যাজেক্টিভ এবং ভার্বের। অ্যাজেক্টিভ এবং ভার্বের এই পার্টিসিপল তিন প্রকার। একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, আর একটা পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। আমাদের সবচেয়ে যেখানে সমস্যা হয় সেটা হলো প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান্ডের মধ্যে যখন আমরা আলাদা করতে যাই, পৃথক করতে যাই, তখন আমাদের কনফিউশন তৈরি হয়। সেই বিষয়ে আমরা পরবর্তী লেসন আলোচনা করব। আজকে জাস্ট একটু সামারি দেখে যাই। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল হলো ভার্ব ওয়ান প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভ হিসাবে বাক্যের মধ্যে কাজ করবে তাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল হলো ভার্বের 3 নাম্বার রূপ যখন বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করবে। ভার্বের 3 নাম্বার রূপ যখন বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করবে তখন আমরা তাকে বলবো পাস্ট পার্টিসিপল। যেমন
ব্রোকেন গ্লাস। এর পরবর্তীতে যেটা আছে সেটা হলো পারফেক্ট পার্টিসিপল, সেটা হলো হ্যাভিং প্লাস V3। হ্যাভিং এর পরে যদি V3 বসে এবং সেটা যদি বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে তাহলে অবশ্যই সেটা পারফেক্ট পার্টিসিপল। ক্লাসের পর্যায়ে আমরা জানবো ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব কাকে বলে এবং উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব। যে ভার্ব বাক্যের মধ্যে মুখ্য ভূমিকা পালন করে, প্রধান ভার্ব হিসাবে কাজ করে এবং যে ভার্ব সাবজেক্ট এর নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী পরিবর্তন হয় সেই ভার্বকে বলা হয় ফাইনাইট ভার্ব। অন্যদিকে নন ফাইনাইট ভার্ব হলো যে ভার্ব বাক্যের মধ্যে মুখ্য ভূমিকা পালন করে না, বাক্যের সাবজেক্ট এর নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী যে ভার্ব পরিবর্তন হয় না, অর্থাৎ একই রূপে থাকে সবসময়, তাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। একটু উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি, তাহলে বিষয়টা হয়তো বা বেশি ফ্রুটফুল হবে। চলুন দেখে নেওয়া যাক। রাশেদ, আমি একই উদাহরণ বারবার কপি করেছি কারণ আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য, যাতে করে বিষয়টা বুঝতে পারেন যে কোথায় পরিবর্তন হচ্ছে আর কোথায় পরিবর্তন হচ্ছে না। রাশেদ ওয়ার্কস হার্ড টু আর্ন মানি। এখানে দুইটা ভার্ব আছে, ওয়ার্কস আর টু আর্ন। এই যে এই দুইটা ভার্ব নিয়ে আজকে আমাদের যত উদাহরণ লিখেছি এখানে এই দুইটা ভার্ব নিয়ে আমাদের আলোচনা। এই দুইটা ভার্বের মাধ্যমে আমরা বুঝবো যে কোনটা ফাইনাইট কোনটা নন ফাইনাইট। তো প্রথম বাক্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রাশেদ ওয়ার্কস হার্ড টু আর্ন মানি। রাশেদ অনেক পরিশ্রম করে, অনেক বেশি কাজ করে টু আর্ন মানি, টাকা ইনকাম করার জন্য। এখানে টু আর্ন একটা ভার্ব আর ওয়ার্কস একটা ভার্ব। এই দুইটা ভার্বের মধ্যে কোনটা ফাইনাইট ভার্ব কোনটা নন ফাইনাইট ভার্ব সেটা আমরা দেখব পরবর্তী উদাহরণে গিয়ে। একই উদাহরণ, জাস্ট টেন্স পরিবর্তন করে দিয়েছে আমি, যে রাশেদ ওয়ার্কড হার্ড টু আর্ন মানি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এখানে একটা ভার্ব, এখানে একটা ভার্ব আছে। এই ভার্বের মধ্যে এস ছিল শেষে, কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, ওয়ার্ক এর সাথে এস যোগ করা হয়েছে। কিন্তু পরবর্তী উদাহরণ এটা হলো পাস্ট ইনডিফিনাইট টেন্স, যার কারণে ওয়ার্কড। মজার ব্যাপার, এখানেও টু আর্ন ছিল, এখানেও টু আর্ন ছিল। অলরেডি আপনারা হয়তো বা গেস করে ফেলেছেন যে এটা হলো ফাইনাইট ভার্ব, এটা হলো নন ফাইনাইট ভার্ব, কারণ এটা পরিবর্তন হচ্ছে, এখানে অন্যরকম হয়ে গেছে, কিন্তু এখানেও এরকম একই রকম আছে, এখানেও একই রকম আছে। তার মানে এটা পরিবর্তন হচ্ছে না। যেটা পরিবর্তন হচ্ছে না সেটা হলো নন ফাইনাইট ভার্ব, আর যেটা পরিবর্তন হচ্ছে সেটা হলো ফাইনাইট ভার্ব। পরের উদাহরণে যদি আমরা যাই, হি ইজ ওয়ার্কিং হার্ড টু আর্ন মানি। এখানে ওয়ার্কিং হার্ড, হি সাবজেক্ট হওয়ার কারণে ইজ ওয়ার্কিং হলো, কিন্তু পরবর্তী বাক্যে দে সাবজেক্ট হওয়ার কারণে আর ওয়ার্কিং হলো। তার মানে এই ভার্বটা অর্থাৎ ইজ ওয়ার্কিং হয়ে গেল আর ওয়ার্কিং। তার মানে এই দুইটা ভার্ব পরিবর্তন হচ্ছে, কিন্তু এই যে টু আর্ন দুইটা কিন্তু একই রকম আছে, স্ট্যাটিক আছে। তাহলে যে দুইটা ভার্ব বারবার পরিবর্তন হচ্ছে, যে ভার্বটা বাক্যের মধ্যে সাবজেক্ট পরিবর্তন, নাম্বার পরিবর্তনের সাথে সাথে কী হচ্ছে, পরিবর্তন হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর যা পরিবর্তন হচ্ছে না সেটা হলো নন ফাইনাইট ভার্ব। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। ক্লাসের এই পর্যন্ত এসে আমরা যা যা আজকে আলোচনা করেছি যদি সামারাইজ করি তাহলে কী কী শিখেছি আমরা? প্রথমে দেখেছি ভার্বের প্রত্যেকটি প্রকার একটা ট্রি এর মাধ্যমে আমরা দেখেছি, একটা ছকের মাধ্যমে আমরা দেখেছি যে ভার্ব প্রথমত দুই প্রকার, ফাইনাইট নন ফাইনাইট। ফাইনাইট ভার্ব আবার দুই প্রকার, প্রিন্সিপাল অক্সিলারি। এরপরে প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ ভার্বের 4 প্রকার ছিল, ইনট্রানজিটিভ ভার্বের 3 প্রকার ছিল। এরপরে আমরা দেখেছি অক্সিলারি ভার্ব 2 প্রকার ছিল, একটা প্রাইমারি অক্সিলারি বা মডেল অক্সিলারি। এরপরে আমরা দেখেছিলাম নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব হলো যে ভার্ব বাক্যের মধ্যে মুখ্য ভূমিকা পালন করে না এবং যে ভার্ব বাক্যের সাবজেক্ট এর নাম্বার, পার্সন এবং টেন্স পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয় না, তাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বের প্রকার আমরা দেখেছিলাম 3 প্রকার, একটা ছিল ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল। এবং পার্টিসিপলের 3টা প্রকার আমরা পড়েছিলাম, সেটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। এরপরে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি সেটা হলো ফাইনাইট ভার্ব কি, নন ফাইনাইট ভার্ব কি, এবং উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করেছি। আমার বিশ্বাস আপনারা ক্লাসটিকে বুঝতে পেরেছেন। যদি ক্লাসটিকে আপনারা সত্যিকার অর্থে বুঝে থাকেন তাহলে এখন আপনার পালা, আপনি কতটা বুঝতে পেরেছেন সেটা এখানে দেখাবেন। এখানে আমি কয়েকটা বাক্য দিয়েছি, টেস্ট ইউর ফ্যাকাল্টি। আপনি আপনার মেধাকে এখানে যাচাই করবেন যে আপনি এই ক্লাসটা থেকে কতটা উপকৃত হয়েছেন, কতটা বুঝতে পেরেছেন। তো এখানে আমি বেশি না, মাত্র 5টা বাক্য দিয়েছি, 5টা সেন্টেন্স দিয়েছি। এই 5টা সেন্টেন্স
পরে আপনি বের করবেন কোনটা ফাইনাইট ভার্ব কোনটা নন ফাইনাইট ভার্ব। আমি আপনাদের সুবিধার্থে নিচে আন্ডারলাইন করে দিয়েছি যে দুইটা করে ভার্ব আছে, এর মধ্যে আপনি বাছাই করবেন যে কোনটা ফাইনাইট কোনটা নন ফাইনাইট ভার্ব। প্রথম বাক্যের মধ্যে আছে সাবিনা লাভস টু ড্র আ পিকচার। দ্বিতীয় বাক্যের মধ্যে আছে দে লাইক টু মেক আ হার্ট। এরপর একটা আছে হি উইশেস টু বি হ্যাপি ইন লাইফ। এরপরে যেটা আছে নাসির স হার সিঙ্গিং আ সং। এরপরে আই উইল গো টু মার্কেট টু বাই আ বুক। এখানে আছে টু বাই এবং গো। তাহলে এই 5টা বাক্যের মধ্যে নিজেকে যাচাই করবেন যে কোনটা ফাইনাইট ভার্ব কোনটা নন ফাইনাইট ভার্ব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে রাখবেন যাতে করে এরকম মজার মজার ক্লাস সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল প্রাণ ঢালা অভিনন্দন।